যশোরের 500 শয্যা হাসপাতাল নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন। যশোর সদর সহ 60 উপজেলায় ভোট গ্রহণ কাল। নির্বাচনে পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রের দাবি, আটক 5। জেলা স্কুল ক্যাম্পাসে ছুরিকাঘাতে 3 ছাত্র জখম। যশোর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের ইন্তেকাল। চূড়ান্ত সিদ্ধান্ত দিল মালয়েশিয়া, বঞ্চিতরা টাকা ফেরত পাবে। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 4 জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী জেলায় 248 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ অর্থাৎ শেষ ধাপের নির্বাচনের প্রচার প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। এই ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। চতুর্থ ধাপে যশোর সদর উপজেলা সহ ইভিএম এ 6টি উপজেলায় আর ব্যালটে 54টি উপজেলায় ভোট গ্রহণ হবে। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। যশোরের নির্বাচনে একটি পৌরসভা ও 15টি ইউনিয়নে 219টি কেন্দ্রে 6,07,789 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল ফোনে দোয়াত কলম মার্কায় ভোট না দেওয়ার হুমকির ঘটনায় 5 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইল ফোনের নম্বর ট্র্যাকিং করে সোমবার রাতে লেবুতলা থেকে প্রথমে 1 জনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে আরও 4 জনকে আটক করা হয়। মূলত আসন্ন উপজেলা নির্বাচনে পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র ও নাটক সাজানো হয় বলে দাবি পুলিশের। যশোর জেলা স্কুল ক্যাম্পাসে বহিরাগতদের হামলা ও ছুরিকাঘাতে 10ম শ্রেণীর 2 ছাত্র সহ 3 জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুলের 4 নম্বর ভবনে পানির ট্যাঙ্কির সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। যশোর ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় যশোর বেনাপোল মহাসড়কের সারসা উপজেলার নাভারণ ফরেস্ট অফিসের সামনে একটি কাভার্ড ভ্যান চাপায় 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ নাসির উদ্দিন ও জাপান বাংলাদেশ এনজিও নাভারণ শাখার নৈশ প্রহরী আলী বক্স। ঝিনাইদহ সদরের ট্রাকের সাথে আলমসাদুর মুখোমুখি সংঘর্ষে আলমসাদী চালক আসাদুল নিহত হন সকালে। এদিকে ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মোশাররফ হোসেন নিহত হন দুপুরে। খালিশপুর কোটচাঁদপুর সড়কের কাটাখালীতে এ ঘটনা ঘটে। এবার একটি শোক সংবাদ। যশোরের সিনিয়র সাংবাদিক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মঙ্গলবার বেলা 12:30টার দিকে শহরের মোল্লাপাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। টের পেয়ে পরিবারের লোকজন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের দেশে নিয়োগের সময়সীমা বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সরকার, যা 31 মে শেষ হয়েছে। মালয়েশিয়া সরকারের এই প্রত্যাখ্যানের ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বাংলাদেশের 17,000 শ্রমিকের ভবিষ্যৎ। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসুশন ইসমাইল সাংবাদিকদের বলেন, সব বিদেশি কর্মীদের নিয়মকানুন সবার জন্য একই। এক্ষেত্রে মালয়েশিয়ান সরকার পক্ষপাতিত্ব করে না। এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সভাপতি মোহাম্মদ আবুল বাশার কথা দিয়েছেন, যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। একই সঙ্গে যেসব এজেন্সি কর্মীদের কাছ থেকে টাকা নিয়েও তাদের মালয়েশিয়া নিতে পারেনি তাদের তালিকা করবে। মঙ্গলবার সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।